দাঁড়িয়ে প্রশ্ন হচ্ছে, ভুটানের অনেক দিক থেকে অবস্থান নেই, কিন্তু সুখী দেশের তালিকায় ভুটান বিশ্বের একটি অন্যতম দেশ। তাহলে এই সুখের বিবেচনায়, সময়ের বিবেচনায় ভারতের চেয়ে বাংলাদেশ কি এগিয়ে নয় কি? ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী আপনার প্রশ্নটির জন্য। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমরা দেখেছি যে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বাংলাদেশ স্বৈর শাসনের অধীনে একাধিকবার গিয়েছে, বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতা একাধিকবার সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি বাংলাদেশে নির্বাচনের নামে প্রহসন, আমরা সেই 1990-92 পর থেকেই দেখেছি এরকম একাধিকবার হয়েছে। আমরা দেখেছি বাংলাদেশে সরকার মাত্র 3 মাসের জন্য এসেছে 90-এর দশকে। তাহলে মাননীয় বিজ্ঞ বিচারক মণ্ডলী একটু লক্ষ্য করুন, এটি একটি গুরুত্বপূর্ণ একটি জিনিস একটি দেশের স্থিতিশীলতার জন্য। আমার দেশে যখন বৈদেশিক বিনিয়োগের প্রয়োজন রয়েছে, তখন বাইরের দেশগুলো দেখবে যে ওই দেশটি কতটুকু স্থিতিশীল। দেখুন, আজকে যখন আমার তাজরিন ফ্যাশনে আগুন ধরে যায়, তখন আমেরিকা তাদের সুবিধাগুলো দেওয়া বন্ধ করে দেয়। আজকে যখন দেখে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে, তারা তাদের বিনিয়োগ নিয়ে আশঙ্কায় থাকে। সেই জায়গাগুলোতে আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আসতে হবে। দ্বিতীয়ত, বাংলাদেশ দুর্নীতির জায়গায় বিশ্বের কাছে আলাদাভাবে নিজেকে একটি প্রতিষ্ঠিত করেছে, কিন্তু এটা আমাদের জন্য খুবই হতাশাজনক। আমরা চাই দুর্নীতি বিরোধী অবস্থানে বাংলাদেশ নিজেকে প্রতিষ্ঠিত করবে। বাংলাদেশকে এই দুর্নীতির জায়গা থেকে বের হয়ে আসতে হবে। আমরা যখন সফলতম হতে যাব, তখন আমাদের শিক্ষাক্ষেত্রে আরও বেশি বিনিয়োগ করতে হবে। পৃথিবীর কোনো উন্নত দেশ শিক্ষাক্ষেত্রে 4% জিডিপির কম ব্যয় করে না। আমাদের এটা 2% থেকে 4% নিয়ে যেতে হবে। আপনি বলেছেন যে আমাদের যে বিষয়টি ঋণ, মাথাপিছু আয়ের যে বিষয়টি, দেখুন আমরা যদি জাপানের দিকে তাকাই, আমেরিকার দিকে তাকাই, তাদের জনপ্রতি এটি 100%-এর উপরে, জাপানের 200%। তাহলে বিষয়টি এটির উপর অত একটি নির্ভর করে না, এটি নির্ভর করে জিডিপি টু ট্যাক্স রেশিওর উপরে, যেখানে ভারতের ট্যাক্স রেশিওটি হচ্ছে 14%, বাংলাদেশের হচ্ছে 7%। তারা চাইলে ওই 130 কোটি মানুষকে কাজে লাগিয়ে এটি খুব দ্রুততম সময়ে পূরণ করতে পারবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, বৈশ্বিক পরাশক্তি এবং উন্নত রাষ্ট্রগুলো এই জনশক্তির জন্য তাদের উপর সেই আস্থাটি রাখবে। এই জায়গায় বাংলাদেশকে আরও কাজ করতে হবে। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী। একটা দুর্দান্ত প্রতিযোগিতা আমরা অবলোকন করলাম, এবার ফলাফলের পালা। তবে ফলাফলের আগে কেমন ছিল আজকের সকল আয়োজন এবং পরিবেশনা, সেই মূল্যায়ন পর্বে আমরা পদার্পণ করেছি। মূল্যায়ন বক্তব্য দেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, প্রাক্তন বিতার্কিক, কথাসাহিত্যিক এবং ট্রেজারার, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ। একদমই একটা জমজমাট বিতর্কের মধ্যে আমরা এতক্ষণ ছিলাম। আমি এক রকমের মহাবিষ্ট হয়ে শুনতেছিলাম আর কি। এই শতাব্দীতে উন্নয়নের দৌড়ে, উন্নয়নের রাস্তায় আমরা সফলতম হতে চাই, এই স্বপ্নের সঙ্গে কারোই দ্বিমত নেই, এই ইচ্ছের সঙ্গে কারোই দ্বিমত নেই, এবং যে কোনো একাডেমিক আলোচনায় আমরা এর পক্ষেই কথা বলবো। কিন্তু প্রশ্ন হচ্ছে আজকের এই বিতর্কে দুদলের মধ্যে তাদের বক্তব্য নিয়ে। আমার সহকর্মীর প্রশ্ন করার কালে কোন কোন ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে আছে, কোন কোন ক্ষেত্রে ভারত এগিয়ে আছে, তার কয়েকটি সূচক বলেছেন, এর বাইরেও সূচক আছে। পক্ষের প্রথম বক্তা উন্নয়নের একটি ছোট্ট সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন। উন্নয়ন আসলে একটি সার্বিক বিষয়, কোনো একটি দিক পিছিয়ে থাকলে সেটাকে আমরা পরিপূর্ণ উন্নয়ন বলবো না। স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিশু মৃত্যু, নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন, গণতন্ত্র, কথা বলার স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, নির্বাচন, প্রতিরক্ষা থেকে শুরু করে কোনোটাই কিন্তু এই উন্নয়নের সূচক থেকে বাদ যায় না। এরপর সর্বোপরি আছে যে কোন দেশ শান্তিতে আছে, শৃঙ্খলার মধ্যে আছে, ভালো আছে, ঋণগ্রস্ত কম আছে, কার ঋণ পরিশোধের সক্ষমতা বেশি, কার কম, আমরা কোনটিতে পিছিয়ে আছি। সেই পিছিয়ে থাকা দিকগুলোর দ্রুত এগিয়ে যাওয়ার জন্য আমাদের কি পরিকল্পনা, সেটি পক্ষ দলের পক্ষে একটা বড় বক্তব্য হতে পারত। আবার বিপক্ষের পক্ষে আমরা যেসব বিষয়গুলো পিছিয়ে আছি সেগুলো জোরালোভাবে বলতে পারত। এখন ভারতের মানুষ কি আমাদের দেশে চিকিৎসার জন্য আসে না? আমরা যাই।
ভারতের মানুষ কি আমাদের দেশে শিক্ষার জন্য আসে না, আমরা যাই, এটা দ্বিতীয় পক্ষের বক্তারা জোরালোভাবে বলতেই পারতো। আবার এও তারা খুব জোরালোভাবে বলতে পারতো যে হ্যাঁ, 1947 সালে স্বাধীন হওয়া একটা দেশের উন্নয়নের যে স্থায়িত্ব, উন্নয়নের যে সক্ষমতা বা উন্নয়নকে ধরে রাখা, মানে টেকসই উন্নয়ন যেটাকে বলে, সেইটা আমাদের অর্জন করতে কী সময় লাগবে না লাগবে, এভাবেই দুদল তাদের বক্তব্যকে আরও বেশি প্রসারিত করে আরও বেশি শানিত করতে পারতো। তবে একথা আমাকে বলতেই হবে যে এটা একটা বিশাল ব্যাপার। দুদলকে যদি আমরা 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিতাম, ভারত বাংলাদেশের কোন কোন খাতে এগিয়ে আছে, কোন কোন খাতে এগিয়ে যাওয়া যাবে, কি পরিকল্পনা করলে আমরা এগুতে পারবো, সেই বিষয়গুলো হয়তো আরও পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের শুনতে হতো। আমি আবারও বলবো, একদমই একটা ভালো লড়াই, ভালো বক্তব্য আমরা দুপক্ষে শুনেছি, দেখি। এবং আমার কাছে মনে হয়েছে ঋদ্ধ এবং প্রাজ্ঞ ব্যক্তিদের যে জমজমাট আড্ডা হয়, জমজমাট টকশো হয়, আমাদের দুপক্ষের আমাদের ছেলেমেয়েরা মনে হয়েছে সেরকম একটি জমজমাট আড্ডা বা বক্তব্য কিংবা বিতর্ক আমাদেরকে উপহার দিয়েছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই। একটা চমৎকার তথ্য সমৃদ্ধ এবং দুর্দান্ত বিতর্ক প্রতিযোগিতা আমরা অবলোকন করলাম। এবার সেই প্রত্যাশিত ফলাফলের পালা, এবং বরাবরের মতো আমরা যেভাবে ফলাফল সংগ্রহ করি সেভাবেই আমি সংগ্রহ করছি আজকের প্রদত্ত রায়গুলো। আপনারা জানেন 3 জন বিচারকের দেয়া রায় থেকে আমরা ফলাফল নির্ধারণ করি, এবং সর্বোচ্চ 2টো ব্যালট যদি কারো পক্ষে যায় আমরা তাকে বিজয়ী হিসেবে গণ্য করি। প্রথম ব্যালট পেপারটি আমার হাতে আছে। আজকের বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী দলের নাম প্রথম ব্যালট পেপার অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় অমর 21 হল স্বাধীনতা সংগ্রাম। এবার আমরা দ্বিতীয় ব্যালট পেপারটি হাতে নিলাম। এটাকে আমরা বলতে পারি ফলাফল নির্ধারণী ব্যালট পেপার। সম্মানিত বিচারকদের রায় বলছে দ্বিতীয় ব্যালট পেপারে আজকের বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী দলের নাম ঢাকা বিশ্ববিদ্যালয় অমর 21 হল স্বাধীনতা সংগ্রাম। নিয়ম অনুযায়ী 3টি ব্যালট পেপার থেকে 2টো ব্যালট পেপারই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে যে দল স্বাধীনতা সংগ্রাম তাদের পক্ষে গেছে। অনুষ্ঠানের নিয়মানুবর্তিতায় আমি এবার তৃতীয় ব্যালট পেপারটি খুলে আপনাদের জানাচ্ছি ফলাফলটা কি। তৃতীয় ফল অনুযায়ী আজকের বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী দল ঢাকা বিশ্ববিদ্যালয় অমর 21 হল স্বাধীনতা সংগ্রাম। অভিনন্দন আজকের বিজয়ী দলকে। অর্থাৎ 3টি ব্যালট পেপারই আজকে আমাদের বিজয়ী দলের পক্ষে গেছে। এবার আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ অংশে আমরা চলে এসেছি এবং খুঁজে নিব আমাদের কাঙ্ক্ষিত শ্রেষ্ঠ বিতার্কিককে। একই নিয়মে আমি খুঁজে বের করব প্রথম ব্যালট পেপার, অর্থাৎ আমাদের বিচারক মণ্ডলীর রায় কি বলছে। প্রথম ব্যালট পেপার বলছে আজকের শ্রেষ্ঠ বিতার্কিক সার্জিস আলম। এবার দ্বিতীয় ব্যালট পেপারটি আমার হাতে। সম্মানিত বিচারক মণ্ডলীর প্রদত্ত রায় অনুযায়ী দ্বিতীয় ব্যালট পেপার বলছে আমাদের শ্রেষ্ঠ বিতার্কিক সার্জিস আলম। অর্থাৎ 2টো ব্যালট পেপারই রায় দিয়েছে আজকের শ্রেষ্ঠ বিতার্কিক সার্জিস আলম। তবে আনুষ্ঠানিকতা শেষ করার জন্য আমি তৃতীয় ব্যালট পেপারটিও পড়ে আপনাদের জানাচ্ছি ফলাফল কি। তৃতীয় ব্যালট পেপার বলছে আজকের বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক সার্জিস আলম। বিতর্ক ততক্ষণ সুন্দর যতক্ষণ সেটা তথ্য সমৃদ্ধ এবং যৌক্তিকতায় সীমিত থাকে। আমরা বিতর্ক করব আমাদের উন্নয়নের জন্য, আমরা বিতর্ক করব আরও সামনে এগিয়ে যাওয়ার জন্য। বিতর্কে আমাদের জীবন হোক অনেক সুন্দর, সাবলীল, ঐতিহ্যময়। সবাই ভালো থাকবেন, সুস্থতা কামনা করছি, বিদায় নিচ্ছি। আর এই প্রত্যাশা করছি সবসময় আপনাদের টেলিভিশন, আমাদের সবার প্রিয় টেলিভিশন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকবেন।